নমস্কার। ত্রিপুরা সরকারের শ্রম দপ্তর আয়োজিত অসংগঠিত শ্রমিকদের এই শ্রম পোর্টালে নিবন্ধনের বিশেষ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আমরা অত্যন্ত আনন্দিত, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় শ্রী বিপ্লব কুমার দেব মহোদয় এবং মহাশয়কে অনুরোধ রাখব আজকে মঞ্চে উদ্বোধকের আসন অলঙ্কৃত করবার জন্যে। মঞ্চে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবার জন্য বিনীতভাবে অনুরোধ রাখব শ্রম দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী ভগবান চন্দ্র দাস মহাশয়কে। সেই সঙ্গে মঞ্চে আসন অলঙ্কৃত করেছেন শ্রম দপ্তরের মাননীয় সচিব শ্রী পি.কে. গোয়েল মহাশয়। মঞ্চে আসন অলঙ্কৃত করেছেন অনারেবল লেবার কমিশনার শ্রী নরেশ বাবু এন মহাশয়। মঞ্চে উপবিষ্ট মাননীয় অতিথিদের আজকের এই বিশেষ অনুষ্ঠানে আরও একবার অনেক অনেক অভিনন্দন এবং সুস্বাগতম। এবারে মঞ্চে উপবিষ্ট মাননীয় অতিথিদের আমরা বরণ করে নেব পার্বতী ত্রিপুরার ঐতিহ্যবাহী ঋষাপুরী এবং পুষ্পস্তবক তুলি দিয়ে। আমরা প্রথমেই বরণ করে নেব আজকের অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বজনপ্রিয় শ্রদ্ধেয় শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়কে। সেই সঙ্গে প্রেক্ষাগৃহে যারা সমবেত হয়েছেন আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রাখব করতালি দিয়ে অভিনন্দিত করবার জন্যে। এবারে আমরা বরণ করে নেব আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি তথা শ্রম দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী ভগবান চন্দ্র দাস মহাশয়কে। এবারে বরণ করে নেব অনারেবল সেক্রেটারি লেবার শ্রী পি.কে. গোয়েল মহাশয়কে এবং বরণ করে নেব অনারেবল লেবার কমিশনার শ্রী নরেশ বাবু এন মহাশয়কে। ভারত সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক অসংগঠিত শ্রমিকদের জন্য একটি বিস্তৃত ডাটাবেস তৈরি করার জন্য একটি নিবন্ধন মডিউল তৈরি করেছে, যা এই শ্রম পোর্টালের মাধ্যমে আধারের সাথে যুক্ত করা হবে। অসংগঠিত শ্রমিকদের সামাজিক নিরাপত্তার সুবিধাগুলি এই শ্রম পোর্টালের মাধ্যমে প্রদান করা হবে। ত্রিপুরায় 12 লক্ষের উপর অসংগঠিত শ্রমিক রয়েছে। ত্রিপুরা সরকারের শ্রম দপ্তর বিভিন্ন কমন সার্ভিস সেন্টার ও অন্যান্য লাইন ডিপার্টমেন্টের সহযোগিতায় ইতিমধ্যেই 6 লক্ষেরও বেশি অসংগঠিত শ্রমিকদের নিবন্ধীকরণ সম্পন্ন করেছে। লক্ষ্যে পৌঁছানো হেতু রাজ্যভিত্তিক বিশেষ অভিযানের উদ্বোধন করার জন্যে এবারে বিনীতভাবে অনুরোধ রাখব আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বজনপ্রিয় শ্রদ্ধেয় শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়ের কাছে মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে আজকের এই বিশেষ অভিযানের আনুষ্ঠানিক সূচনা করবার জন্যে, সেই সঙ্গে ওনার পাশে থাকবার জন্যে অনুরোধ রাখব রাজ্য শ্রম দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী ভগবান চন্দ্র দাস মহাশয়কে এবং সেই সঙ্গে মঞ্চে উপবিষ্ট মাননীয় অতিথিদের কাছে। মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে ত্রিপুরা সরকারের শ্রম দপ্তর আয়োজিত অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের এই শ্রম পোর্টালে নিবন্ধনের বিশেষ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করছেন আজকের অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়। সঙ্গে রয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি এবং সেই সঙ্গে মাননীয় অতিথিরা। এবারে উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে স্বাগত সম্ভাষণ রাখবেন শ্রম দপ্তরের মাননীয় সচিব শ্রী পি.কে. গোয়েল মহাশয়। Respected Chief Minister of Tripura, Shri Biplab Kumar Dev ji, respected Minister Labour Department, Shri Bhagwan Chandra Das ji, Labour Commissioner
Shri Naresh Babu, respected डिप्टी मेयर मैडम, यहाँ पर उपस्थित सभी माननीय अतिथिगण, उपस्थित जो हमारे राज्य के विभिन्न डिस्ट्रिक्ट से आए हुए श्रमिकगण, विलेज लेवल एंटरप्रेन्योर, सीएससी के अधिकर्तागण, कर्मचारीगण, उपस्थित मीडिया कर्मीगण, सभी को मैं अपनी तरफ से और लेबर डिपार्टमेंट की तरफ से जो आज हम ई श्रम पोर्टल में असंगठित वर्कर्स को रजिस्टर करने के लिए स्पेशल ड्राइव लॉन्च करने जा रहे हैं, इसके इनॉग्रेशन प्रोग्राम में मैं आप सभी का स्वागत करता हूं। आप सब जानते हैं कि ई श्रम पोर्टल को त्रिपुरा में सितंबर मास में स्टार्ट किया गया था और इसमें नथिभुक्त करने का जो काम है, जो हमारे असंगठित क्षेत्र के श्रमिक हैं, उसको इस पोर्टल में नथिभुक्त करने का काम नवंबर में स्टार्ट किया गया था और बहुत ही कम समय में, प्राय 1.5 मास में, हम ऑलमोस्ट 60% जो हमारे राज्य के असंगठित वर्कर्स हैं, अनऑर्गेनाइज्ड वर्कर हैं, उनको हम इस पोर्टल में नथिभुक्त कर चुके हैं, रजिस्टर कर चुके हैं। लेकिन त्रिपुरा सरकार इतने से ही संतुष्ट नहीं है। सरकार ये चाहती है कि जितने भी हमारे जो प्राय 11.5 लाख अनऑर्गेनाइज्ड वर्कर्स हैं, उनको रजिस्टर करने का काम दिसंबर मास में, इसी दिसंबर में अगले 10 दिन में पूरा किया जाए। तो इसी को ध्यान में रखते हुए, जो गवर्नमेंट का ये डायरेक्शन है, उसको ध्यान में रखते हुए डिपार्टमेंट एक स्पेशल ड्राइव लॉन्च कर रहा है, जिसमें हर एक जीपी वीसी में, हर एक जो वार्ड है, हर एक हैबिटेशन में, सब में स्पेशल कैंप किया जाएगा और वहाँ पे जितने भी अनऑर्गेनाइज्ड वर्कर हैं, सबको इसमें नथिभुक्त किया जाएगा। तो इसी कार्यक्रम को एक राज्य व्यापी रूप से इसको लॉन्च करने के लिए हमने ये प्रोग्राम रखा है, जिसको आज माननीय मुख्यमंत्री जी इसका शुभारंभ कर रहे हैं। और मैं आशा करूंगा कि जो वर्कर्स हमारे जो हैं, हमारे जो डोमेस्टिक वर्कर हैं, कंस्ट्रक्शन वर्कर्स हैं, मनरेगा से जुड़े हुए वर्कर हैं, जो अभी तक इस इस पोर्टल में रजिस्टर्ड नहीं है, वो आने वाले 10 दिनों में आगे आएंगे और अपने आप को इसमें रजिस्टर करेंगे, नथिभुक्त करेंगे। इससे फ़ायदा क्या है? एक तो इससे डाटाबेस बनेगा कि कौन कौन से गांव में कौन कौन वर्कर है, किस सेक्टर से जुड़ा हुआ है। ये आधार लिंक्ड है, इसमें डुप्लीकेट एंट्री नहीं हो सकती है। तो एक डाटाबेस बनेगा और कल को अगर गवर्नमेंट को कोई फैसिलिटी देना है तो सीधे एक क्लिक ऑफ द बटन से, बार बार जाके रजिस्टर करने का ज़रूरत नहीं है, तो सीधे अकाउंट में पेमेंट उससे हो जाएगा। और दूसरा, जो गवर्नमेंट की तरफ से सुविधा दिया जा रहा है, पहले 1 साल के लिए जो एक प्रधानमंत्री बीमा योजना का जो लाभ है, तो वो लाभ इसमें फ्री दिया जा रहा है रजिस्ट्रेशन पे। इसके साथ साथ जो रजिस्ट्रेशन का जो डॉक्यूमेंट है, वो पहचान पत्र के तौर पे भी आईडी कार्ड के रूप में काम करेगा, जो आगे आने वाले दिनों में कहीं पे भी काम आ सकता है। ई श्रम पोर्टल को लॉन्च, इसमें ई श्रम पोर्टल में नथिभुक्त के लिए स्पेशल कैंपेन के साथ साथ आज 2 और महत्वपूर्ण जो स्टेप लिए जा रहे हैं, उनमें एक है जो हमारा निर्माण श्रमिक बोर्ड है, इसकी एक वेबसाइट और पोर्टल का आज लॉन्च किया जा रहा है माननीय मुख्यमंत्री जी के द्वारा। इससे जो हमारे कंस्ट्रक्शन वर्कर से, कंस्ट्रक्शन फील्ड से रिलेटेड वर्कर जो हैं, निर्माण श्रमिक, वो अभी अपने गांव में सीएससी में जाकर अपने आप को रजिस्टर कर पाएंगे और आने वाले दिनों में हम इसमें जो उनकी मंथली कंट्रीब्यूशन जो है, वो भी वो सीएससी में जाकर ही दे पाएंगे। साथ में जब भी उनको किसी तरह का कोई बेनिफिट स्कीम से चाहिए, एलिजिबल अगर वो हैं, तो उसकी एप्लीकेशन भी ऑनलाइन सीएससी के माध्यम से ही हो जाएगी। तो इस पोर्टल का शुभारंभ भी आज माननीय मुख्यमंत्री जी के द्वारा होगा। और साथ साथ जो ऑर्गेनाइज वर्कर के हमारे लेबर हैं, जो ईएसआई स्कीम के अंदर आते हैं, उनके लिए क्या क्या फैसिलिटी अवेलेबल है, ये इंफॉर्मेशन सही उनको देने के लिए ईएसआई, त्रिपुरा ईएसआई पोर्टल का भी आज लॉन्च किया जा रहा है। तो मैं आशा करूंगा कि त्रिपुरा सरकार के ये जो जनप्रिय कदम जो हैं, इनका लाभ ना सिर्फ हमारे असंगठित क्षेत्र के लेबर को, जो भाई बहन उसमें काम करते हैं, उनको मिलेगा, बल्कि जो ऑर्गेनाइज सेक्टर में भी काम करते हैं, उनको भी इन जो आज जो स्टेप लिए जा रहे हैं, उनका फ़ायदा होगा। और यही आशा करते हुए कि जो हमारे ज़्यादा से ज़्यादा लोग ई श्रम पोर्टल में नथिभुक्त अपने आप को करेंगे और ईएसआई पोर्टल और जो निर्माण श्रमिक पोर्टल है, उनसे वो लाभान्वित होंगे।
मैं एक बार फिर से हमारे माननीय मुख्यमंत्री जी का, माननीय मंत्री महोदय का और यहाँ पर उपस्थित हमारे अतिथिगणों सभी का मैं एक बार फिर से स्वागत करता हूँ। नमस्कार। এতক্ষণ স্বাগত সম্ভাষণ রাখলেন অনারেবল সেক্রেটারি শ্রী পি.কে. গোয়েল মহাশয়। রাজ্যে অসংগঠিত শ্রমিক রয়েছে প্রায় 12 লক্ষের অধিক। শেষ 3 মাসে ত্রিপুরা সরকারের শ্রম দপ্তর কমন সার্ভিস সেন্টারের সহযোগিতায় রাজ্যের অসংগঠিত শ্রমিকদের নিবন্ধন করার ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলে ত্রিপুরা প্রথম অবস্থানে রয়েছে এবং দেশে পঞ্চম অবস্থানে রয়েছে। আসুন এবারে দেখে নেই এই শ্রম পোর্টালের একটি ভিডিও। ত্রিপুরা প্রায় 12 লক্ষের ওপর অসংগঠিত শ্রমিক রয়েছে এই রাজ্যে। সামগ্রিক উন্নয়নের ধারা থেকে তারা কেন বঞ্চিত হবে? তাই অন্যান্য ক্ষেত্রের মতো তাদের ভবিষ্যৎ সুরক্ষায় ভারত সরকারের গৃহীত বিশাল উদ্যোগের অংশীদার আমাদের রাজ্য। শ্রমিকদের স্বার্থকে সুরক্ষিত করার জন্য যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারত সরকারের লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট মন্ত্রক ই-শ্রম পোর্টাল অর্থাৎ www.esrom.gov.in চালু করেছে। এই পোর্টালটি চালু করার মূল উদ্দেশ্য হল অসংগঠিত ক্ষেত্র যেমন নির্মাণ কাজের সাথে জড়িত শ্রমিক, হকার ইত্যাদি ক্ষেত্রে জড়িতদের একটি ডাটাবেস তৈরি করা। এই ডাটাবেস তৈরি করার উদ্দেশ্য হল অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের কাছে সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধাগুলি দ্রুত ও যথার্থভাবে পৌঁছে দেওয়া এবং 2 লক্ষ টাকা পর্যন্ত অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্সের সুবিধা পৌঁছে দেওয়া। এই পোর্টালে নাম নথিবদ্ধ করার জন্য শ্রমিকগণ নিকটতম সিএসসি সেন্টার অথবা www.esrom.gov.in এ লগ ইন করতে পারেন। এই নাম নথিবদ্ধকরণ প্রক্রিয়া সম্পূর্ণ বিনামূল্যে করা হচ্ছে। ত্রিপুরা রাজ্যের প্রায় 12 লক্ষ অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের নাম নথিবদ্ধ করার জন্য লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে, যার মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেবের সুদক্ষ নেতৃত্ব ও অনুপ্রেরণায় 6 লক্ষ শ্রমিকের নাম ইতিমধ্যেই নথিবদ্ধ করা হয়ে গেছে। এই সাফল্য গোটা দেশে ত্রিপুরার নাম আবারও উজ্জ্বল করেছে। নাম নথিবদ্ধ করার ক্ষেত্রে আমাদের রাজ্যের স্থান গোটা দেশে 5টি রাজ্যের মধ্যে অন্যতম এবং উত্তর পূর্বাঞ্চলে প্রথম। বাকি নামগুলি আগামী 31শে ডিসেম্বরের মধ্যে নথিবদ্ধ করার জন্য বিশেষ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যেমন নাইট ক্যাম্প, স্পেশাল প্রোগ্রাম ইত্যাদি। সবার সহযোগিতায় আশা করা হচ্ছে যে ত্রিপুরার সমস্ত অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের নাম নির্দিষ্ট সময়ের মধ্যেই নথিবদ্ধ করা হয়ে যাবে। শ্রম দপ্তর, ত্রিপুরা সরকার। এতদিন বিল্ডিং অ্যান্ড আদার কনস্ট্রাকশন ওয়ার্কার্সদের নিবন্ধনের প্রক্রিয়াটি অফলাইন হওয়ায় আবেদনপত্র ও চালান জমা দেওয়ার জন্য শ্রমিকদের বিভিন্ন শ্রম অফিসে এবং ব্যাংকে ঘুরতে হতো, যাতে তাদের নিয়মিত কাজ ব্যাহত হতো এবং স্কিমগুলির সুবিধা পেতেও দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। কিন্তু বর্তমানে সহজেই সমস্ত প্রকল্পগুলি জনসাধারণের কাছে পৌঁছে দিতে অনলাইন পোর্টাল তৈরি করা হয়েছে, যাতে নিবন্ধন করার সুবিধাও লব্ধ হবে। এবারে অনুরোধ রাখবো আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়ের কাছে বোতাম টিপে টিভি অ্যান্ড OCWW বোর্ড যে ওয়েবসাইটটি তার শুভ উদ্বোধন করবার জন্যে। ত্রিপুরা বিল্ডিং অ্যান্ড আদার কনস্ট্রাকশনস ওয়ার্কার্স ওয়েলফেয়ার বোর্ড ত্রিপুরা লেবার ডাইরেক্টরিয়েটের অধীনস্থ একটি স্বশাসিত সংস্থা, যা নির্মাণ শ্রমিকদের জন্য কাজ করে চলেছে। বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা লাভের জন্য নির্মাণ শ্রমিকদের এই সংস্থার অধীন রেজিস্ট্রেশন করাতে হয়, যা এখন পর্যন্ত অফলাইন মোডে করা হচ্ছে। এই অফলাইন মোডে রেজিস্ট্রেশন করা সময় সাপেক্ষ এবং শ্রমিকদের বারবার অফিসে যাতায়াত করতে হয়, যা তাদের রোজকার কাজে ব্যাঘাত ঘটায়।
এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এবং সহজ ও সুলভে পরিষেবা দেওয়ার জন্য টিবিওসি বোর্ড সিএসসি ই গভর্নেন্স সার্ভিস ইন্ডিয়া লিমিটেডের সাথে যৌথ উদ্যোগে একটি অনলাইন পোর্টাল তৈরি করেছে, যার সাহায্যে অনায়াসে শ্রমিকদের রেজিস্ট্রেশন করা যায়। পরবর্তী সময়ে এই পোর্টালের সাহায্যে মাসিক সাবস্ক্রিপশন, ভাতা প্রদান ইত্যাদি দেওয়া হবে। এর সাথে টিবিওসি বোর্ডের ওয়েবসাইটও তৈরি করা হয়েছে, যার সাহায্যে বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের ব্যাপারে নির্মাণ শ্রমিকরা জানতে পারবেন। সংগঠিত শ্রমিকদের জন্য ইএসআই স্কিমের বিষয়ে সঠিক তথ্য প্রদানের উদ্দেশ্যে ত্রিপুরা ইএসআই সোসাইটি ওয়েবসাইটটি ডেভেলপ করা হয়েছে। এবারে আবারও অনুরোধ রাখব মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়ের কাছে বোতাম টিপে ত্রিপুরা ইএসআই সোসাইটি ওয়েবসাইটের শুভ উদ্বোধন করবার জন্যে। ইএসআই অর্থাৎ দ্য এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স স্কিম একটি বহুবিধ সামাজিক সুরক্ষা প্রকল্প, যার সাহায্যে সংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের ও শ্রমিকদের পরিবারের সামাজিক এবং অর্থনৈতিক সাহায্য প্রদান করা হয়। শ্রমিকের শারীরিক অসুস্থতা, মাতৃত্বকালীন জটিলতা, পঙ্গুত্ব অথবা মৃত্যু হলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। ত্রিপুরাতে এই প্রকল্পটি শ্রম দপ্তরের অধীন ত্রিপুরা এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স সোসাইটি দ্বারা নিয়ন্ত্রিত হয়। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেবজির ই পরিষেবা চালুর উপর প্রদেয় গুরুত্বের পরিপ্রেক্ষিতে এই প্রকল্প সম্পর্কে যাবতীয় তথ্য দেবার জন্য একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে, www.tesis.org.in। এতে রয়েছে যাবতীয় তথ্য, সুবিধা, স্বাস্থ্য পরিষেবা, ইএসআই ডিসপেন্সারির অবস্থান, নথিবদ্ধ হাসপাতাল, ডায়াগনোসিস সেন্টার, ঔষধের দোকান ইত্যাদি সম্পর্কে যাবতীয় তথ্য। বাটন ক্লিকের মধ্য দিয়ে দুটি ওয়েবসাইটের উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। এই শ্রম পোর্টালে নিবন্ধনের কাজটি অত্যন্ত সুদক্ষতার সহিত এবং সুচারুভাবে সম্পন্ন করা এবং উৎসাহ প্রদান করা হেতু ভিলেজ লেভেল এন্টারপ্রেনার্সদের আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্বর্ধনা প্রদান করা হবে। আমি প্রথমেই আমন্ত্রণ জানাবো ভিলেজ লেভেল এন্টারপ্রেনার্স প্রভাত চন্দ্র রিয়াংকে, উল্টাছড়া পঞ্চায়েত, ডুম্বুরনগর ব্লক, ধলাই, ত্রিপুরা। ওনাকে সম্বর্ধনা প্রদান করবার জন্য বিনীতভাবে অনুরোধ রাখব মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়ের কাছে। আমি মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাবো প্রভাত চন্দ্র রিয়াং, উল্টাছড়া পঞ্চায়েত, ডুম্বুরনগর ব্লক, ধলাই, ত্রিপুরা। আপনাদের জানিয়ে রাখছি অত্যন্ত রিমোট এরিয়া থেকে উনি বাড়ি বাড়ি গিয়ে এই নিবন্ধনের কাজটি সম্পন্ন করেছেন। প্রায় ৫,০০০-এর অধিক শ্রমিক ভাইদের উনি নিবন্ধন করেছেন, রেজিস্ট্রেশনের কাজটি কমপ্লিট করেছেন। প্লিজ ওনার জন্য একবার জোরদার করতালি হয়ে যাক। শ্রী প্রভাত চন্দ্র রিয়াং, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ রাখব ওনার হাতে শুভেচ্ছা স্মারক তুলে দিয়ে এবং শংসাপত্র তুলে দিয়ে এই সম্বর্ধনা প্রদানের জন্য। অতঃপর তৈরি থাকার জন্য অনুরোধ রাখব যুগ্নেশ্বর দেবনাথ এবং রাকেশ দেবনাথকে। সবার কাছে অনুরোধ রাখবো আরও একবার জোরদার করতালি দিয়ে অভিনন্দিত করবার জন্য। এবারে অনুরোধ রাখবো শ্রী যুগ্নেশ্বর দেবনাথ, নর্থ হুরুয়া পঞ্চায়েত, কলাছড়া ব্লক, নর্থ ত্রিপুরা। তারপর তৈরি থাকবেন শ্রী রাকেশ দেবনাথ। শ্রী যুগ্নেশ্বর দেবনাথ, নর্থ হুরুয়া পঞ্চায়েত, কলাছড়া ব্লক, নর্থ ত্রিপুরা। এবারে এগিয়ে আসার জন্য অনুরোধ রাখব শ্রী রাকেশ দেবনাথকে, তৈজিলিং পঞ্চায়েত, নলছড় ব্লক, সিপাহীজলা ডিস্ট্রিক্ট।
এই শ্রম পোর্টালে রেজিস্ট্রেশনের কাজটি অত্যন্ত সুচারুভাবে সম্পন্ন করবার জন্যে বিভিন্ন জেলাকেও আজকে এই মঞ্চে সম্বর্ধনা প্রদান করা হবে। প্রথমে মঞ্চে আসার জন্য অনুরোধ করব নর্থ ত্রিপুরা থেকে লালনুইথিয়াং লিমি লেবার ইন্সপেক্টর এবং সেই সঙ্গে সিএসসি রিপ্রেজেন্টেটিভ যিনি রয়েছেন ভিক্টু দেব, নর্থ ত্রিপুরা। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি এই সম্বর্ধনা প্রদান অনুষ্ঠানে। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের সঙ্গে রয়েছেন শ্রম দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী ভগবান চন্দ্র দাস মহাশয়। অতঃপর আমন্ত্রণ জানাবো ঊনকোটি জেলা থেকে আমন্ত্রণ জানাবো শ্রী তন্ময় বড়ুয়াকে, লেবার ইন্সপেক্টর ঊনকোটি ডিস্ট্রিক্ট, এবং সিএসসি রিপ্রেজেন্টেটিভ চন্দন চাকমা, ঊনকোটি ডিস্ট্রিক্ট। আরও একবার করতালিতে মুখরিত হোক আমাদের এই প্রেক্ষাগৃহ। এবারে পশ্চিম ত্রিপুরা জেলা থেকে বাপন সেন, লেবার ইন্সপেক্টর ওয়েস্ট ডিস্ট্রিক্ট, এবং সিএসসি রিপ্রেজেন্টেটিভ শ্রী সুব্রত দাস, ওয়েস্ট ডিস্ট্রিক্ট। এই সম্বর্ধনা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়। সঙ্গে রয়েছেন শ্রম দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী ভগবান চন্দ্র দাস মহাশয়। অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমাদের যে লক্ষ্যমাত্রা, সে লক্ষ্যমাত্রায় আমরা পৌঁছে যাব। আমাদের যে স্পেশাল ড্রাইভ, বিশেষ অভিযান শুরু হয়েছে, তার মধ্য দিয়ে সেই সঙ্গে অনেক অনেক ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। এবারে বিনীতভাবে অনুরোধ রাখব বক্তব্য রাখার জন্যে আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি তথা শ্রম দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী ভগবান চন্দ্র দাস মহাশয়ের কাছে। সবাইকে নমস্কার। ভারত সরকারের তথা ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীজি গোটা দেশের যারা অসংগঠিত শ্রমিক বন্ধুরা রয়েছেন সকলের জন্য এক যুগান্তকারী ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসেবে আজ আমরা ত্রিপুরা রাজ্যের 8টি জেলা থেকে বিভিন্ন শ্রেণীর অসংগঠিত শ্রমিক বন্ধুদের নিয়ে ই শ্রমের একটি স্পেশাল ক্যাম্প এবং তার উদ্বোধনের আয়োজন করেছি। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যিনি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ত্রিপুরা রাজ্যের
জনপ্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় বিপ্লব কুমার দেবজি, উপস্থিত রয়েছেন শ্রম দপ্তরের সেক্রেটারি পি.কে. গোয়েলজি, রয়েছেন লেবার কমিশনার নরেশ বাবু, আর আজকে রাজ্যের 8টি জেলা থেকে যারা এই অনুষ্ঠানের অতিথি হিসেবে রয়েছেন, সবাইকে আমি আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন, স্বাগতম জানাচ্ছি। আমরা জানি যে গত 26শে আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী দেশের যারা শ্রমিক বন্ধুরা রয়েছেন, প্রত্যেকটা সেক্টরের শ্রমিকদের জন্যে এবং প্রত্যেককে ই শ্রমের আওতায় আনার জন্যে যে এক যুগান্তকারী সিদ্ধান্ত, এটা দেশের করুর অসংগঠিত শ্রমিক বন্ধুদের সহায়তা হবে এবং অনেক উপকৃত হবেন। তো আজকে আমরা এই ত্রিপুরা রাজ্যের গ্রাম থেকে গ্রামাঞ্চল পর্যন্ত এই কাজ চলছে এবং রাজ্যের পারদর্শী মুখ্যমন্ত্রীজি ওনার প্রচেষ্টায় আমরা এখন পর্যন্ত, আপনারা শুনলে খুশি হবেন যে গোটা দেশের মধ্যে আমরা 5ম স্থানে রয়েছি ই শ্রম, এবং নর্থ ইস্টের মধ্যে আমরা 1ম স্থানে রয়েছি। খুব দ্রুততার সঙ্গে এই কাজ আমাদের রাজ্যে চলছে। তার জন্য এই রাজ্যে আমাদের যারা লেবার ইন্সপেক্টর রয়েছেন বা সিএসসি সেন্টারে যারা কাজ করছেন আমার বন্ধুরা, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এই কম সময়ের মধ্যে আমাদের এই ত্রিপুরা রাজ্যের যে অনেক প্রত্যন্ত এলাকা রয়েছে, তারপরও আমরা আজকে প্রায় 12 লক্ষ আমাদের অসংগঠিত শ্রমিক রয়েছে রাজ্যে, আমরা 50% করে নিতে পেরেছি এবং এই কাজটাকে আরও দ্রুততার সঙ্গে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং কম সময়ের মধ্যে আমরা প্রত্যেকটা শ্রমিক বন্ধুদেরকে আমরা যেন এই শ্রমের আওতায় আনতে পারি, তার জন্য আজকের এই ব্যবস্থা। আমি এই বিষয় নিয়ে বারবার দপ্তরের যারা আধিকারিক রয়েছেন ওনাদের সঙ্গে কথা বলেছি যে এইভাবে একটা স্পেশাল ড্রাইভ দেওয়ার জন্যে, এবং সেই স্পেশাল ড্রাইভে আমরা আগামী দিনে হয়তো নির্দিষ্ট যে সময় রয়েছে ডিসেম্বরের মধ্যে আমরা সেটা সম্পন্ন করতে পারবো, এটা আমার বিশ্বাস রয়েছে। কারণ আমরা জানি যে এখন পর্যন্ত এই রাজ্যের যতগুলো স্কিম রয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রীজির ওনার যে প্রেরণা, ওনার যে দূরদর্শিতায় আমরা কখনো পিছিয়ে থাকিনি। আমরা দেশের মধ্যে আমরা বরাবরের মতোই এগিয়ে রয়েছি, সে ই শ্রমের বিষয় হোক আর এগ্রিকালচার হোক, যে কোনো ডিপার্টমেন্টেই হোক, আমরা প্রত্যেকটা কাজেই এগিয়ে রয়েছি এবং আমরা সফলতা পাচ্ছি। আমরা আগামী দিনেও প্রত্যেকটা কাজেই আমরা সফলতা পাব। তো যাই হোক, আমি এই ই শ্রম নিয়ে বলতে চাই, ই শ্রমের যে কতগুলো ফ্যাসিলিটি রয়েছে, এখন পর্যন্ত আমাদের গ্রামীণ এলাকার অনেক শ্রমিক বন্ধুরা রয়েছেন, ওনারা অবগত নন এবং জানেননি। তার জন্য আমরা বিভিন্ন ধরনের প্রচারের ব্যবস্থা নিয়েছি। আমরা ছোট ছোট ভিডিও তৈরি করেছি, আমরা হ্যান্ডবিল তৈরি করেছি। এই হ্যান্ডবিলগুলা পঞ্চায়েতের মাধ্যমে তথা লেবার ইন্সপেক্টরের সহযোগিতায় আমরা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার সেই ব্যবস্থা নিচ্ছি। ফ্ল্যাক্স
আমরা বিভিন্ন পঞ্চায়েতগুলোতে প্রত্যেকটা পঞ্চায়েত এবং গ্রামীণ এলাকায় ফ্ল্যাক্স টাঙানোর ব্যবস্থা করা হচ্ছে। তার জন্য প্রত্যেকটা ডিস্ট্রিক্টকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে, সেগুলার কাজ চলছে। এইভাবে আমরা এই বিষয়টাকে নিয়ে প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা বারবার অনুরোধ জানিয়েছি যে সবাই যেন ই শ্রমের আওতায় আসেন। তার জন্য কোনো পয়সা খরচ হবে না, বিনা পয়সায় ফ্রিতে সেটা করা যাবে। এবং সেই ই শ্রমের যে বেনিফিট আপনারা কিছুক্ষণ আগে একটি ছোট্ট ভিডিওর মধ্যে আপনারা দেখেছেন যে অ্যাক্সিডেন্ট হলে এককালীন 2 লক্ষ টাকা দেওয়া হবে, এবং যদি কোনো কারণে সেই নির্মাণ শ্রমিক কাজ করতে গিয়ে কোনো ইনজুর্ড হয় 1 লক্ষ টাকা পর্যন্ত দেওয়ার ব্যবস্থা সেখানে রয়েছে। এখানেই শেষ নয়, আরও অনেক ধরনের রয়েছে যেগুলো লিফলেটের মধ্যে আমরা তুলে ধরেছি। আমরা বিভিন্ন প্রচার সামগ্রীর মধ্যে সেগুলো আমরা তুলে ধরেছি, আপনারা দেখে নেবেন। আমাদের রাজ্যে আমরা দেখেছি গত কোভিড সিচুয়েশনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি এত বড় এক সিদ্ধান্ত নিয়েছেন যে নির্মাণ শ্রমিক যারা রয়েছেন রাজ্যের প্রত্যেকটা নির্মাণ শ্রমিককে এককালীন 3,000 টাকা করে তাদের অ্যাকাউন্টে দেওয়ার ঘোষণা দিয়েছেন। কিন্তু দুঃখিত আমরা, দুর্ভাগ্য আমাদের এই রাজ্যে রেজিস্টার্ড 1,15,000 নির্মাণ শ্রমিক রয়েছেন, কিন্তু সেই দিন এই কোভিড সিচুয়েশনে মাত্র 40,000 লোককে সহযোগিতা করা গিয়েছে। তার যখন আমরা খতিয়ে দেখলাম, দেখা গেল যে বাকি যারা নির্মাণ শ্রমিক বন্ধুরা রয়েছেন, সে আমার মায়েরা রয়েছেন, তার মধ্যে মেয়েরা রয়েছে, তার মধ্যে অনেকেই সেটা আপডেট রাখতে পারেনি, সেটাকে চালু রাখতে পারেনি, যার কারণে কিন্তু অন্যরাও সেখান থেকে বঞ্চিত হয়েছেন। এইবার সে নির্মাণ শ্রমিককে আরও সরলীকরণ করার জন্য আমরা পরিকল্পনা হাতে নিয়েছি। আমরা জানি যে নির্মাণ শ্রমিক যারা রয়েছেন প্রতি মাসে 20 টাকা দিতে হয়, এবং লেবার ইন্সপেক্টর অফিসে গিয়ে তার চালান নিতে হয়, তারপর ব্যাংকে যেতে হয়, সময়ের ব্যাপার রয়েছে, পয়সার ব্যাপার রয়েছে, গাড়ি ভাড়া সেখানে লাগছে। সেই দিকটা বিচার বিবেচনা করে আমরা আরও কিছু সিদ্ধান্ত নিতে চলেছি, যেন লেবার ইন্সপেক্টর অফিসে গিয়ে চালান কাটতে না হয়, হাজিরা যেন তার মাঠ দিতে না হয়, এবং ব্যাংকে যেন লাইনে দাঁড়াতে না হয়। আমরা প্রত্যেকটা সিএসসি সেন্টারে গ্রামীণ এলাকায় নিজ নিজ গ্রামে সেই 20 টাকা দিয়ে নির্মাণ শ্রমিকের সেই কার্ডকে আমরা অ্যাক্টিভ রাখার জন্য আমরা পরিকল্পনা নিচ্ছি, এবং সেটা আগামী দিনে করা হবে। এতে আমাদের রাজ্যের হাজারো হাজারো শ্রমিক ভাইদের উপকারে আসবে, এবং প্রত্যেকের এই নির্মাণ শ্রমিক কার্ডকে অ্যাক্টিভ রাখা সম্ভব হবে। আমরা জানি এই রাজ্যে বড় মাত্রায় আমাদের রেগা শ্রমিক রয়েছেন, নির্মাণ শ্রমিক রয়েছেন, এগ্রিকালচারের শ্রমিক রয়েছেন, বিড়ি শ্রমিক রয়েছেন, বিভিন্ন ধরনের শ্রমিক রয়েছেন। ওই প্রত্যেক শ্রমিকের কথা মাথায় রেখেই আজকে এই সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী আন্তরিকতার সঙ্গে শ্রমিক বন্ধুদের প্রতি এই যে একটা সিদ্ধান্ত নিচ্ছেন, এতে আমাদের রাজ্যের হাজারো হাজারো শ্রমিক ভাইরা উপকৃত হবেন। হাজারো হাজারো শ্রমিক ভাইদের পরিবার আর সর্বশান্ত হবে না। আমরা দেখেছি বিগত দিনে এই রাজ্যের তৎকালীন সরকার রাজ্যের গরিব অংশের মানুষ বা শ্রমিকদেরকে নিয়ে অনেক আন্দোলন করা হয়েছে, অনেক আন্দোলন করা হয়েছে, রাস্তায় নামানো হয়েছে। দুনিয়ার মজদুর এক হও, অনেক স্লোগান আমরা শুনেছি। আপনারা বলুন তো, এখানে যারা উপস্থিত রয়েছেন, যে তৎকালীন সরকার দুনিয়ার মজদুর এক হও বলে যারা চিৎকার করেছিল, এই মজদুরের জন্য একটা কিছু করতে পেরেছে? এমন কোনো সিদ্ধান্ত নিতে পেরেছে বা নিয়েছে এমন কোনো সিদ্ধান্ত যে আমার কোনো শ্রমিক, আমার কোনো মজদুর যদি কোনো কারণে তার কোনো অ্যাক্সিডেন্ট ঘটে, বা ওই শ্রমিক যদি কোনো ধরনের কোনো অসহায় অবস্থায় পড়ে, সে প্রাকৃতিক দুর্যোগ হোক আর শারীরিক অসুস্থতাই হোক, কোনো ধরনের সহযোগিতা আপনারা পেয়েছেন? কিন্তু এখনো পর্যন্ত আমাদের রাজ্যে আমরা দেখেছি অনেক শ্রমিক, আমি সেদিন ডেটা বের করেছি আমার দপ্তর থেকে, যে হাজারো হাজারো শ্রমিক ভাইয়েরা আজকে সুবিধা নিচ্ছেন।
হাজারো হাজারো শ্রমিক ভাইয়েরা সুবিধা পেয়ে গিয়েছেন। এই মুহূর্তে আমার কাছে ডেটা নেই, কিন্তু আমি দেখে অবাক হয়ে গিয়েছি এই কম সময়ের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীজি শ্রমিকদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্তগুলো নিয়েছেন এবং আগামী দিনও অনেক সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা নিয়েছেন। তো এতদিন শুধুমাত্র আমরা শ্রমিক দরদি, শ্রমিকদের নিয়ে মিথ্যা মায়া কান্না আমরা দেখেছি, মরা কান্না আমরা শুনেছি। বাস্তবে শ্রমিকদের জন্য কোনো সিদ্ধান্তই নিতে পারেনি, কোনো সিদ্ধান্ত নেয়নি। যারা বরাবরের মতো বলেছে যে গরিবের সরকার, বন্ধুর সরকার, শ্রমিকের সরকার, বাস্তবে শ্রমিককে শোষণ ছাড়া আর কিছুই হয়নি। শুধু শোষণ করে গিয়েছে, চাঁদা কুজা হয়েছে। রেগা শ্রমিক রেগার মুচুরি করছে, পঞ্চায়েত অফিসের বারান্দায় টেবিল নিয়ে বসে আছে। কি বলছে মুখ্যমন্ত্রীর সম্মেলন হবে, চাঁদা দাও, 10 টাকা দাও। নারী সমিতির সম্মেলন হবে, 10 টাকা চাঁদা দাও। দিতে বাধ্য ছিল সেদিন সেই অসহায় মায়েরা, অসহায় মেয়েরা, অসহায় গরিব অংশের মানুষ সেদিন পঞ্চায়েত অফিসের বারিন্দায় 10 টাকা 20 টাকা চাঁদা দিতে বাধ্য ছিল। আর আজকে শ্রমিকের বাড়িতে, শ্রমিকের অ্যাকাউন্টে পয়সা যাচ্ছে। এই দুর্যোগের সময়, এই করোনার সময় শ্রমিক ভাইদের অ্যাকাউন্টে টাকা দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। গরিবের পাশে দাঁড়িয়েছে কারা? তো প্রকৃত গরিবের সরকার কোনটা হতে পারে? প্রকৃত গরিবের মুখ্যমন্ত্রী কে হতে পারেন? যিনি আজকে আমাদের সামনে বসে আছেন উনি আর কেউ নন, একমাত্র শ্রমিক দরদি মুখ্যমন্ত্রী, গরিব দরদি মুখ্যমন্ত্রী। আজকে আমাদের সামনে উনি এত বড় সিদ্ধান্ত নিচ্ছেন। তাই 37 লক্ষ মানুষের মুখ্যমন্ত্রী আজকে প্রত্যেকটা শ্রেণীর মানুষের জন্য আজকে কথা বলছেন, প্রত্যেকটা শ্রেণীর মানুষের জন্য আজকে কাজ করছেন। আমি বলতে হয়, এখানে আমরা দেখেছি কিছুদিন আগে এ রাজ্যের প্রায় 1,47,000-এর উপরে গরিব মানুষের জন্য ঘর দেওয়া হয়েছে। এরা কারা? জাতি, জনজাতি, সকল অংশের মানুষ সেখানে রয়েছে। এত বড় মাত্রায় ঘর ত্রিপুরা রাজ্যে এসছে। যদি আজকে এ রাজ্যে সিপিএম সরকার থাকতো, যদি আজকে এ রাজ্যে মানিক সরকারের মতো একজন মুখ্যমন্ত্রী থাকতো, তাহলে অবস্থা কোন জায়গায় যেত? আপনাদেরকে প্রতিদিন একবার আগরতলা শহরেই হোক আর কোনো গ্রামীণ এলাকার বাজারেই হোক একবার মিছিল করতে হতো, একবার আপনাদেরকে মিছিলে যেতে হতো। কিন্তু আজকে সরকার চলছে, কেউ বলেনি তো যে মিছিলে আসতে হবে, মিটিংয়ে আসতে হবে। আজকে আপনাদেরকে এখানে আমরা কেন ডেকেছি? কিছু দেওয়ার জন্যে। এখানে আপনাদেরকে আমরা ডেকে এনেছি কিছু দেওয়ার জন্য এনেছি, আপনাদের থেকে কিছু নেওয়ার জন্য নয়। এই 3.5 বছর উপর চলছে এই সরকার, এখন পর্যন্ত প্রতিদিন আপনাদেরকে শুধু দেওয়াই হচ্ছে, এই রাজ্যের মানুষকে শুধু দেওয়াই হচ্ছে, কিছু নেওয়া হয়নি। তো সরকারের কর্তব্য সেটা, সরকারের দায়িত্ব সেটা যে গরিব মানুষকে শোষণ করে পার্টি ফান্ড তৈরি করা নয়, শ্রমিক অংশের মানুষকে শোষণ করে পার্টি চালানোর জন্য নয়। সরকারের দায়িত্ব, সরকারের কর্তব্য হচ্ছে এটা যে গরিব মানুষের পাশে দাঁড়িয়ে, শ্রমিকের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করা। আমরা কিছুদিন আগে আমাদের এই লেবার ডিপার্টমেন্ট থেকে 20 ধরনের শ্রমিকের আমরা মজুরি বাড়িয়েছি। তার আমরা একটা প্রেস কনফারেন্স করেছি, হয়তো আপনারা অনেকেই দেখেছেন, সেটা শুনেছেন। সেটা 20 ধরনের শ্রমিকের মজুরি বাড়ানো হয়েছে। আমাদের যেটা মহিলা বিবাহ যোজনা রয়েছে, এটা আগে কত ছিল? 10,000 টাকা ছিল। আমরা গত মাসে সেই 10,000 থেকে বাড়িয়ে সেটাকে 25,000 টাকা করে দিয়েছি। 25,000 টাকা করা হয়েছে। কোনো মহিলা শ্রমিক যদি অবিবাহিতা হন সেই শ্রমিকের জন্য সেটা থাকবে। কোনো মহিলা শ্রমিক যদি তার কন্যা সন্তান, যদি মেয়ে থাকে, সে মেয়েকে বিয়ে দেওয়ার জন্যে 25,000 টাকা সহযোগিতা করা হবে। একটা নয়, 2টো মেয়ের জন্য দেওয়া হবে, 2টো মেয়ের জন্য সেই সহযোগিতা করা হবে। এইভাবে একের পর এক শ্রমিকের জন্য সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আগামী দিনে আরও সিদ্ধান্ত নেওয়া হবে। তাই বন্ধুগণ, আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করতে যাচ্ছি না। আমি শুধু আপনাদেরকে এতটুকুই বলবো, আপনারা যারা এসছেন, আগামী দিনে আপনারা নিজ নিজ এলাকায় গিয়ে প্রত্যেকটা শ্রমিককে, এই প্রায় 12 লক্ষ শ্রমিক রয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যে, প্রত্যেককে তারা আনতে হবে। সেখানে জাত, ধর্ম, বর্ণ কোনো কিছু দেখার প্রয়োজন নেই।
কোনো কিছু আমরা দেখবো না সেখানে, সবার জন্য আমরা সেটা করব, সবাইকে সেই আওতায় আনবো, সবাইকে সেই সুবিধা দেওয়ার জন্য আমরা ব্যবস্থা করে দেব, সবাই যেন সেই সুবিধা নিতে পারে। তার জন্যই আজকের এই ব্যবস্থা, তার জন্যই আজকে আমরা এটা করছি, তার জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আপনাদের সামনে এখানে আসছেন, যে প্রত্যেকটা শ্রমিক ভাই যেন তার আওতায় আসতে পারে, সবাই যেন সেই সুবিধা লাভ করতে পারে। তো আপনারাও সেই কাজে হাত লাগাবেন, আপনারাও গ্রামীণ এলাকায় গিয়ে সবাইকে উৎসাহিত করবেন, সবাইকে বলবেন যে আপনার নিকটবর্তী যে সিএসসি সেন্টার রয়েছে সেখানে আপনারা যান, কোনো কিছু লাগবে না, কোনো কিছুর প্রয়োজন নেই। ভোটার আই কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, এই 3টি ডকুমেন্টস 4টি ডকুমেন্টস নিয়ে গেলেই সেটা হয়ে যাবে। আর তার বিনিময়ে আপনি 20 রকমের সুবিধা সেখান থেকে নিতে পারবেন এবং বড় বড় সুবিধা সেখানে রয়েছে। তো এই কাজটুকু আপনারা করবেন, আমি আপনাদের কাছে এই আবেদন রাখছি। এই কথাটুকু বলেই আমার আলোচনা শেষ করছি। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি মাননীয় মন্ত্রী শ্রী ভগবান চন্দ্র দাস মহাশয়কে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্যে। এবারে বিনীতভাবে অনুরোধ রাখবো আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বজনপ্রিয় শ্রদ্ধেয় শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়ের কাছে ওনার মূল্যবান বক্তব্যের আলোকে আমাদের সমৃদ্ধ করবার জন্যে। যতনা খুলুমখা সবাইকে নমস্কার। এই শ্রম পোর্টাল এই যে নামটা, তার মানে অনলাইনের মাধ্যমে নির্মাণ শ্রমিকদের জন্য যারা আনঅর্গানাইজড ক্ষেত্রে রয়েছে আর তাদের জন্য একটা পোর্টালের ব্যবস্থা করা, আর তারই উপর আজকের এই কার্যক্রম। এই কার্যক্রমে মঞ্চে উপস্থিত রাজ্যের শ্রম দপ্তরের आदरणीय मंत्री, কর্মঠ যুবা নেতৃত্ব শ্রী ভগবান দাস মহোদয়, এই দপ্তরের সম্মানীয় সেক্রেটারি শ্রী পি কে গোয়েল, শ্রী নরেশ বাবু এন, লেবার কমিশনার, এখানে উপস্থিত অন্যান্য আধিকারিক, বড় মাত্রা উপস্থিত আমার আনঅর্গানাইজড ক্ষেত্রের সমস্ত ভাইয়েরা, বোনেরা, মিডিয়ার বন্ধুরা, বন্ধুরা, শ্রমিক ইউনিয়ন আন্দোলন, অধিকার, এই যে শব্দগুলো আমি বললাম, এই শব্দগুলো মনে হতো বা ওনারা এমন একটা পরিবেশ তৈরি করে রেখেছিল পুরো দুনিয়ার মধ্যে, এই শব্দগুলোর অধিকার এবং ওই ব্যক্তিদের উপর অধিকার শুধু কমিউনিস্ট নামী ব্যবস্থারই রয়েছে, দাসত্ব প্রথার মতো। और এই নামগুলো ইউজ করে রাজনৈতিক স্বার্থ সিদ্ধি,
পুরো দুনিয়াতে, শুধু ত্রিপুরাতে আর ভারতবর্ষ হয়েছে তেমন নয়, পুরো দুনিয়াতে এই কাজটা করেছেন। এখানেও লম্বে সময় এরা ছিল। তো ই পোর্টাল ওনারা কেন আনেননি? সিএসসির মাধ্যমে প্রত্যেকটি গ্রামের মধ্যে আমার নির্মাণ শ্রমিকরা যাতে সেখানে রেজিস্ট্রেশন করতে পারে, নিজের অধিকার নিতে পারে, সেটা ত্রিপুরাতে কেন হয়নি? আজকে কিভাবে প্রায় 1200 সিএসসি সেন্টারের মধ্যে তার ব্যবস্থা হয়ে গেছে, আগে কেন হয়নি? এই নির্মাণ শ্রমিকরা তো আন্দোলন করতেন তাদের সঙ্গেই, তাদের লাইনেই যেতেন, তো তাদের জীবনমান কেন উন্নয়ন হয়নি? কেন সরলীকরণ হয়নি? কেন লেবার অফিসে এসেই সবকিছু করতে হবে? আজকে কিভাবে এই সরকার আসার পর সেই অফিসে না এসে নিজের বাড়ির সামনে সিএসসি সেন্টারে কিভাবে করা যেতে পারে, তার আধার কার্ড দিয়ে, তার অন্যান্য ডকুমেন্টস দিয়ে তার ব্যবস্থা এই সরকার কিভাবে করতে চলছে? মন্ত্রীবয় তো ঠিকই বলছিলেন, 1 লাখের উপরে নির্মাণ শ্রমিক রয়েছে, কোভিডের সময় ঘোষণা করেছে একসঙ্গে 3000 টাকা করে দিয়ে দেব, তো 40,000 লোকই নিতে পেরেছে। কারণ কি, মাত্র 50,000ই অ্যাক্টিভ আছে, বাকিগুলো অ্যাক্টিভ নেই। তো এত বড় আন্দোলনকারী, এত বড় শ্রমিক দরদি, তাদের অ্যাকাউন্টগুলি অ্যাক্টিভ কেন থাকলো না? তার দায়িত্ব কার ছিল? আন্দোলন কিসের জন্য হয়েছে, কার জন্য হয়েছে? কেন সরকার দেওয়ার পরও বাকি যে 70,000 কাছে কেন গেল না? জিজ্ঞাসা করা উচিত এদেরকে। নির্লজ্জ এরা, শ্রমিকদের নামে নেতা হয়ে বড় বাড়ি, বড় গাড়ি, ওর নিজস্ব পার্টির ফায়দা, 3-এর বাইরে কিচ্ছু করেনি। শ্রমিক নেতা, আমি নাম বলবো না এদের, আমি তাদেরকে কোনোদিন ইট তুলতে দেখিনি। একটা ইট হাতে তুলেছে, তার একটা ছবি দেখিয়ে দিন তো শ্রমিক নেতাদের। কৃষক নেতা মুখ্যমন্ত্রী ছিলেন, কোন খেতে 4 মুঠো ধান কাটতে দেখেছে কেউ? যদি ধান কাটতে কেউ দেখেছে, এই সরকার আসার পর কৃষি মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়কে দেখেছে ধান কাটছে, সোশ্যাল মিডিয়াতে আছে, মিডিয়াতে আছে। মনে হচ্ছিল তো মানে গরিব মানুষ, শ্রমজীবী মানুষ সব তাদের বন্ধুয়া মজদুর, এরা তো থাকবেই, আমাদের যা বলবো আমরাই নেতা। ও তাদেরকে শোষণ করে বাড়ি নির্মাণ করা, 7 তলা পার্টি অফিস তৈরি করা, কাদের রক্ত দিয়ে, কাদের ঘাম দিয়ে, কাদের পরিশ্রম দিয়ে? ঠিকই তো বলেছে মন্ত্রী, মনরেগা কাজের যে পারিশ্রমিক পেত তার থেকেও চাঁদা। আরে ত্রিপুরা রাজ্যে এই সরকারের সবচাইতে বড় উপলব্ধি, মানুষের সবচাইতে বড় মুক্তি, সেটা হচ্ছে চাঁদাবাজি থেকে মুক্তি পেয়েছে মানুষ। চাঁদাবাজি থেকে মুক্তি পেয়েছে। আমি বলি না সমস্ত চাঁদাই বন্ধ হয়ে গেছে, কোনো না কোনো অর্গানাইজেশন, সে এনজিও হোক, রাজনৈতিক পার্টি হোক, সামাজিক বিভিন্ন সংগঠন হোক, ইকাই হোক, আমরা নিজেদের মাধ্যমে, সংগঠনের মাধ্যমে সংগঠন চালাতে গেলে অর্থের প্রয়োজন হয়, কিন্তু সেই অর্থ 2 প্রকারে নেওয়া যেতে পারে। এক হচ্ছে যে অর্থবান ব্যক্তি, তার কাছ থেকে
বিনয়ের সঙ্গে। আর আরেকটা হচ্ছে চাঁদাবাজির জুলুম, যে আমরা বেঁধে দেব, সবাইকে দিতে হবে, কেউ বাদ যাবে না। সেই প্রথা ত্রিপুরা থেকে সমাপ্ত হয়েছে। বন্ধুরা, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে এক জনমুখী অন্তিম ব্যক্তির সরকার চলছে। অন্তিম ব্যক্তির, সমাজের যে অন্তিম ব্যক্তি দীনদয়াল উপাধ্যায়ের একাত্ম মানববাদ, সেখানে সেটাই রয়েছে যে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকার গভর্নেন্স পৌঁছে দেওয়া। এই তো করছে এই সরকার। আগে লেবার অফিসে এসে রেজিস্ট্রেশন করতে হতো, পুরো দিনের হাজিরা চলে যাবে, হয়রানি হতে হতো, বাস ভাড়া দিয়ে আসতে হবে। এখন কি হচ্ছে, অন্তিম ব্যক্তির গ্রামের মধ্যে সিএসসি সেন্টারের মধ্যে রেজিস্ট্রেশনের ব্যবস্থা হতে চলছে। কেন আগে হয়নি এগুলো? কারণ এগুলো যদি শ্রমিকরা গ্রামে বসে নিজের ঘরে সুবিধা পেয়ে যায়, তো পার্টি অফিসে এসে লাইনে কে হাঁটবে? তাদের কাছে গিয়ে অনুনয় বিনয় কি করবে? তাদেরকে পদলেহন কে করবে? জিন্দাবাদ মুর্দাবাদ কে বলবে? এগুলোই তো করেছে 50টা বছর ত্রিপুরাতে। সত্তাতে তো প্রায় 40 বছর ছিল এরা। এদের লজ্জা হয় না? এখনো রাজনীতিক যে মাপদণ্ড, যে ত্রিপুরাতে রাজনীতি করতে হলে, বিরোধী পার্টির ভূমিকায় কাজ করতে হলে কিভাবে করতে হয়, সেটাও বোঝে না, সেটাও জানে না। এখনো ওই পুরনো কায়দায়। এই কায়দায় ত্রিপুরাতে রাজনীতি চলবে না। আপনাদের ভালোর জন্যই বলছি। দোকানপাট সব ঝাঁপ বন্ধ হয়ে যাবে। কারণ কি, শ্রমিকরা আপনাদের কাছে যাবে না। কারণ সিএসসি সেন্টারে যখন রেজিস্ট্রেশন হবে, যখন ইন্স্যুরেন্স পাবে, যখন মাসিক 20 টাকা খরচা করে তার 8-9টি সুবিধা পেয়ে যাবে, তো আপনার কাছে যাওয়ার সুযোগ নেই ওনার। দিন বদলে গেছে। ভাওতাবাজি করে ত্রিপুরাতে আর কোনোদিন রাজনীতি হবে না। কারণ কি, ত্রিপুরা সরকার সবকিছু ডাটা বেসড করে নিচ্ছে, অনলাইন করে দিচ্ছে, ডিজিটাইজেশন করে দিচ্ছে, ট্রান্সপারেন্ট করে দিচ্ছে। দল দাসের ঊর্ধ্বে উঠে সবকা সাথ সবকা বিকাশে নকরি চাকরি দিয়ে দিচ্ছে। রাজনৈতিক কলা কৌশল পরিবর্তন করে নিন, ডেভেলপমেন্টের উপরে রাজনীতি করুন, মানুষের জীবনমান উন্নয়নের উপরে রাজনীতি করুন, ছেলে মেয়েদের সুন্দর ভবিষ্যতের জন্য কি কি করতে পারে, তার যোজনা কি হওয়া উচিত, তার উপর ডিবেট করুন। এগুলো চলবে না। আর যে দেখো শ্রমিক, তোমরা আমাদের, তোমাদের কিচ্ছু হয়েছে না, কিচ্ছু দিছে না, এটার চলবে না। কারণ কি, 26শে আগস্ট 2021 মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে যে জনমুখী গরিবমুখী সরকার, অন্তিম ব্যক্তির সরকার, সে সরকার ই শ্রমিক পোর্টালের উদ্বোধন করেছে। ও তারই অঙ্গ হিসাবে আজকের এই কার্যক্রম। এখানে মঞ্চে সিএসসি সেন্টারের কাজ করছে, পুরস্কার নেওয়ার জন্য এসছে। আমি তাকে জিজ্ঞাসা করেছি কি করো বলে সিএসসি সেন্টারে। তো আমাকে লেবার কমিশনার বলছে, ই পোর্টালে রেজিস্ট্রেশন করতে গিয়ে সিএসসি সেন্টারের যারা এখান থেকে পুরস্কার নিয়ে গেছে, এর মধ্যে 3 জন 2 মাসে শুধু ই পোর্টালে রেজিস্ট্রেশন করেছে, শ্রমিকদের কাছ থেকে পয়সা পায়নি।
ভারত সরকারের তরফ থেকে যে তার মধ্যে তার রোজগার হয়েছে কত, 3 ব্যক্তির 2 মাসে কত টাকা রোজগার হয়েছে আছে অনুমান? 1 লাখ টাকা। তার মানে সিএসসি সেন্টারে বসে শুধু অনলি ই পোর্টালের জন্য, বাকি তো সিএসসি সেন্টারের মধ্যে 141টি সুবিধা রয়েছে, করতে পারে এরা, তার বিষয়ে পয়সা পাবে। শুধু ই পোর্টালে রেজিস্ট্রেশন করে 2 মাসে 3 ব্যক্তি 1 লাখ টাকা রোজগার, মানে 30,000 টাকার উপরে, 33,000 টাকার উপরে রোজগার প্রতি ব্যক্তির হয়েছে। প্রতি ব্যক্তির 2 মাসে 33,000 টাকার উপরে রোজগার হয়েছে এই 3 জনের। বাকি সুবিধাগুলির জন্য রোজগার করে সেটার হিসাব আমি বলিনি। প্রায় 1200 সিএসসি সেন্টারের মধ্যে ত্রিপুরাতে মিনিমাম 4,000 থেকে 40,000 টাকা পর্যন্ত সিএসসি সেন্টারে রোজগার করে এই ত্রিপুরাতে 1200 পরিবার পালন করা হয়। তার জন্য জনতাকে এক্সট্রা কোনো বার্ডেন বা পয়সা দিতে হয় না সিএসসি সেন্টারে। যেটা ত্রিপুরা সরকারকে দেওয়া হতো তার মধ্যে থেকে ত্রিপুরা সরকার মানে গভর্নমেন্ট তাকে একটা অংশীদার দিয়ে দেয়, আর সুবিধা নিজের গ্রামের কোন একটা ছেলের কম্পিউটারের মধ্যে। আজকে সেই দিশায় রাজ্য সরকার চলছে। বন্ধুরা, এই সরকার আজকে 21 তারিখ, তো 3 বছর 8 মাস 2 দিন হয়েছে। 3 বছর 8 মাস 2 দিন। আমি প্রত্যেক দিনের হিসাব রাখি। এই কাজগুলো যদি পুরনো মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদ লাগাতার 25 বছরের যদি প্রতিদিনের হিসাব রাখতেন, তাহলে ত্রিপুরা আজকে এই জায়গায় থাকতে না। আমরা কিন্তু নিজের বাড়ির প্রতিদিনের হিসাব রাখি, সে গ্রামের মা হোক আর শহরের মা হোক, প্রতিদিন হিসাব রাখে মা। কিন্তু সেটাও পুরনো সরকারের মুখিয়া যারা ছিলেন রাজ্য পরিচালনায়, তাদের সে মানসিকতাই ছিল না। সে নিয়তেই ছিল না। নিয়তি একটা ছিল, চাঁদা চলো, মিছিল করো, মিটিং করো, পার্টির ক্যাডার পালো, লাল রক্তচক্ষু দেখাও, আর সত্তা ভোগো। और শ্রমিকদের গরিবদেরকে তাতিয়ে তোলো। শুধু তাতানোর ছাড়া কি করেছে এরা? গিয়ে বলতো, দেখেছেন শ্রমিক ভাইরা, আপনাদের এই অধিকার দিচ্ছে না, আপনারা এটা পেতেন এটা পাচ্ছেন না, আপনারা ওটা পেতেন এটা পাচ্ছেন না। যদি পেয়েও যায় তো বলবে, চাঁদ পেলে বলবে আপনার সূর্য পাওয়ার উচিত ছিল, সূর্য পেলে বলবে বৃহস্পতি পাওয়া উচিত ছিল, বৃহস্পতি পেলে বলে ন্যাপচুন প্লুটো পেয়েছেন না তো আপনি। এগুলো লয়ে নিছে, এগুলোর লোকে আন্দোলন করতে হবে, ন্যাপচুন প্লুটো এসব লাগবো। দেখছেন আপনারা দিল না তো, এটার মধ্যে দেখেন বিপ্লব দেব গেছে গা, আপনারা দিছে না, তাতিয়ে তোলে। চল্লিশটা বছর ত্রিপুরার মানুষ তাদেরকে দেখেছে, তার পরিণামও পেয়েছে।
তার পরিণামও ত্রিপুরার মানুষ ভুগতে। আমি তো এই মঞ্চ থেকে বলবো, এটা সরকারি মঞ্চ, কিন্তু বড় মাত্রা নির্মাণ শ্রমিকরা এসছেন, অন্তিম ব্যক্তিরা। একবার নিজের নিজের পরিবার ইষ্ট দেবতার সামনে একবার চিন্তা করে দেখুন কি কি হয়েছে আপনাদের সঙ্গে, কি কি করেছে, কি কি স্বপ্ন দেখেছে, কিভাবে তাতিয়ে তুলতো, তার বিনিময়ে কি পেয়েছেন। সেই ব্যবস্থার কোনোদিন নাম না নেওয়া, তাতেও ত্রিপুরার অমঙ্গল হয়ে যাবে। তাতেও ত্রিপুরার অমঙ্গল হয়ে যাবে। ত্রিপুরার সার্বাঙ্গীন বিকাশে তাদের মনে হয় যেমন কিছু ব্যক্তিগত লোকসান হয়ে যাচ্ছে। কিছুদিন আগে দেখেছিলেন আপনারা, এই যে পৌরসভার কর্পোরেশন ইলেকশনের আগে যিনারা সত্তাসীন ছিলেন লম্বা সময়, পুরো দুনিয়ার মধ্যে ত্রিপুরাকে এরা বদনাম করছিল। ত্রিপুরা শেষ হয়ে গেছে, ত্রিপুরাতে কোনো কিছু নেই, ত্রিপুরাতে দাঙ্গা হয়ে গেছে, ত্রিপুরাতে মসজিদ জ্বলে গেছে, ত্রিপুরাতে মন্দির জ্বলে গেছে। কারা ছিল? কারা সেই লোকগুলো? কারা টুইট করেছে? কারা দুনিয়াতে ত্রিপুরাকে বদনাম করেছে? এখানে নর্থ থেকে তো লোক এসছে, ঊনকোটি থেকে এসছে। কই ঊনকোটিতে মসজিদ জ্বলেছিল? নর্থে মসজিদ জ্বলেছিল? যদি না জ্বলে কেন বলেছিল এরা? কি উদ্দেশ্যে বলেছিল? কি কারণে বলেছিল? কারণ কি ত্রিপুরাকে পিছিয়ে নেওয়ার জন্য। যখন পিস থাকে, শান্তি থাকে, তখনই কোনো রাজ্যের ডেভেলপমেন্ট হয়। এই শান্তি তাদের পছন্দ হয় না, অশান্ত করার জন্য ষড়যন্ত্র করে সেগুলি করা হয়েছিল। কিন্তু ৩৭ লক্ষ ত্রিপুরাবাসী সেই নগর পঞ্চায়েত আর কর্পোরেশন ইলেকশনে তাদেরকে জবাব দিয়ে দিয়েছে যে ত্রিপুরার মানুষ তোমাদের সেই ভাউতাবাজি তার পড়বে না। তাই বন্ধুরা, এই যে ব্যবস্থা, মনিটরিং সিস্টেম তৈরি করা, ইএসআই হসপিটালে বিভিন্ন সুবিধাগুলো পাওয়া, যে লেবার ডিপার্টমেন্টের মাধ্যমে ইএসআই হসপিটাল রয়েছে, और ইন্স্যুরেন্স স্কিম রয়েছে, ও তার মাধ্যমে নিজের পরিবারের লোকেদের চিকিৎসার ব্যবস্থা। আর সঙ্গে সঙ্গে আগে যারা রেজিস্ট্রেশন ছিল তাদের পরিবারকে কতগুলো সুবিধা দেওয়া হয়। তার মধ্যে সবচেয়ে অন্যতম যে বিষয়টা হচ্ছে যে মেয়েদের বিবাহের সময় 10,000 টাকা করে আগে দেওয়া হতো। এই সরকার আসার পর সেটাকে 25,000 টাকা করেছে, 25,000। আর বাকি যে সুবিধাগুলো, সামান্য কিছু অর্থে, কোনো জায়গায় 20 টাকা প্রতি মাসে, আর আনঅর্গানাইজড ক্ষেত্রে যাদের রেজিস্ট্রেশন আছে সেখানে 75 পয়সা নিজেকে দিতে হবে, আর 3 টাকা 25 পয়সা কেন্দ্র সরকার দেবে। দিয়ে আপনার ইন্স্যুরেন্সের ব্যবস্থা করা, সুস্থ পরিবারের যে কল্পনা সেকে সাকার করা। তাই বন্ধুরা, যখন কোনো কিছু হয়ে যায়
ই পোর্টাল হয়ে গেছে, তো এমনিতে আমাদের মনে হয় তো হয়ে গেছে, কিন্তু এমন না ভাবা, তার বিষয়ে প্রচার প্রসার করা। আমি গিয়ে ত্রিপুরার প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি ঘরে পৌঁছতে পারবো না, কিন্তু আপনারা যখন এখান থেকে যাবেন তো পুরো জানকারি নিয়ে যান, আগে কি ছিল এখন কি হয়েছে। চার দোকানে বসবেন, কাজ করার সময় কোনো বাড়িতে রাজমিস্ত্রির কাজ করছেন, তো সেখানের যে বাড়ির মালিক আছে তাকে বলা যে নরেন্দ্র ভাই মোদী 26শে অগাস্ট ই পোর্টাল করে দিয়েছে, সেই কারণে আমাদের সবার রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে, আমরা এই সুবিধাগুলি পাচ্ছি, আগে এই সুবিধাগুলি পেতাম না। তার বিষয়ে আলোচনা করা, পজিটিভিটি তৈরি করা। আমাকে অনেক সময় সাংবাদিক বন্ধুরা বলে স্যার এত কিছু স্কিম হয়ে গেছে, জানি না তো আমরা, কিন্তু আমার জনতা জানে। যখন আমি জনসভায় যাই, যখন বলি এটা পেয়েছেন কি, হাত তোলে, ওটা পেয়েছেন কি, হাত তোলে। এখানে কাদের কাদের ই শ্রমিকের রেজিস্ট্রেশন হয়েছে, হাত তুলুন তো। রেজিস্ট্রেশন কার কার রেজিস্ট্রেশন হয়েছে জানেননি না? হয়ে গেছে, খুব খবর নাই, অন্য করে দিয়েছে। তো বড় মাত্রা এখানে বসুন, রেজিস্ট্রেশন হয়ে গেছে। আগে কি এখন যেইভাবে রেজিস্ট্রেশন হচ্ছে, যদি পুরনো কেউ থেকে থাকে তো বলুন তো, এইভাবে আগে হতো কি? হতো না। এখন তো পার্টি অফিসে যেতে হয় না, অফিসে যেতে হবে না, সিএসসি সেন্টার থেকে হয়ে যাবে, কমন সার্ভিস সেন্টার থেকে। সেটা কোনো বিজেপির পার্টি অফিস নয়, কমিউনিস্টের পার্টি অফিস নয়, সেটা গ্রামের কোনো একটা ছেলে সিএসসি স্টেশনের সার্ভিসের রেজিস্ট্রেশন করে কাজ করছে, অথরাইজড গভর্নমেন্ট দ্বারা। সেখানে আপনার অফিসের কাজগুলো হয়ে যাচ্ছে। পুরনো সরকার হলে দিত, কতটা সিএসসি সেন্টার ছিল তখন? সিএসসি সেন্টার আবিষ্কার হয়নি তেমন নেই। এখন 1200-এর কাছাকাছি সিএসসি সেন্টার, আর 1200-এর মধ্যে প্রায় 1200ই অ্যাক্টিভ। আগে যে সিএসসি সেন্টার প্রায় 400-এর কাছাকাছি ছিল, তার মধ্যে 250 অ্যাক্টিভ ছিল না, ও তার মধ্যে ইনকাম সিএসসি সেন্টার যারা চালাতো 1000 টাকাও রোজগার করতে পারতো না। কারণ কি? যেই সার্ভিসগুলি আমরা 141টা সার্ভিস দিয়ে দিয়েছি, সেই সার্ভিসগুলি সিএসসি-কে দেওয়া হয়নি তখন। তার জন্য রোজগার হতো না। তো কে খুলবে কম্পিউটার, কে লাগাবে? 1 লাখ টাকা খরচা করে কে বসবে? এখন 1 লাখ টাকা না, 2 লাখ টাকা খরচা করে বসে যায়। কারণ কি? সে 40,000 টাকা রোজগার করতে পারে। জমির রেজিস্ট্রি, সেটাও সিএসসি সেন্টারের মাধ্যমে হওয়ার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। একবার শুধু একটা সিগনেচার করার জন্য যেতে হবে, বাকি কাউকে জমিন রেজিস্ট্রির জন্য এসডিএম অফিসে গিয়ে, ডিএম অফিসে গিয়ে, তহসিলদার অফিসে গিয়ে ধাক্কা খেতে হবে না। সেই জায়গা তো এই সরকার কাজ করেছে বন্ধু। যে জমিন কিনেছে, যে জমিন রেজিস্ট্রি করেছে, সে জানে কত কষ্ট হয়, কতবার যেতে হয়। প্রত্যেকটা মানুষের জীবনে একটাই স্বাদ থাকে, একটাই ইচ্ছা থাকে, সে সরকারি কর্মচারী হোক, সে কোনো নির্মাণ শ্রমিক হোক, আর সে কোনো বড় ঠিকাদার হোক, তার জীবনে একটা ইচ্ছা থাকে যে আমার একটা বাড়ি তৈরি করব, বৃদ্ধ বয়সে নিজের বাড়িতে থাকব, নিজের ঘর হবে, ছেলে মেয়েকে যাওয়ার সময়টা উপহার দিয়ে যাব থাকার জন্য। আর ওই জায়গাতেই সবচেয়ে বেশি করাপশন হতো, জমিনের মধ্যে সবচেয়ে করাপশন। পুরো জীবনের পয়সা আপনি লাগিয়ে দিয়েছেন, দেখা গেল আপনার জমিন আরেকজনের নামে রেজিস্ট্রি করে নেয়, মিউটেশন করে দেয়, ধাক্কিয়ে আপনার জমিনে চলে যাবে আপনি যদি সশক্ত ব্যক্তিত্ব না হন। কিন্তু এখন এই সরকার কি করছে? ড্রোনের মাধ্যমে জমিন অ্যাপকে আমরা ডেভেলপমেন্ট করেছি,
আর ড্রোনের মাধ্যমে, ড্রোন চেনেন, বোঝেন তো, হেলিকপ্টারের মতো উপর দিয়ে যাবে, গিয়ে আপনার জমিন কতটা আছে, কত ইঞ্চি মাপ দেবে, জিপিএস সিস্টেমে দেবে, আর মেপে আপনাকে বলে দেবে যে এখান বাই এত 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 জমির এর জমিন। আর অনলাইন রেজিস্ট্রেশন, মিউটেশন, তারপর রেজিস্ট্রি। আগে জমিন রেজিস্ট্রি এক জায়গায়, মিউটেশন আরেক জায়গায়, কেউ জানতেই পারতো না, 3 বার বিক্রি করে দিত। এখন আর সেটা করা যাবে না, বন্ধ হয়ে গেছে। একুরেট জমির মাপ হয়ে যাবে, আপনার জমিনে অন্য কেউ ধাক্কিয়ে নিয়ে যেতে পারবে না, কারণ ড্রোন আপনি আপ সেটা বলে দেবে। অনলাইনে সমস্ত জায়গায় আপনার কাছে কোড, পাসওয়ার্ড থাকবে, শুধু আপনি বারকোড দিলে দেখতে পারবেন যে আপনার কি হয়েছে। অন্য আপনার সেই অ্যাপের মধ্যে ঢুকতে পারবে না, রেজিস্ট্রেশন করতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত আপনি অন্যকে সেই বারকোড না দিয়েছেন। বারকোড তখনই দেবেন যখন আপনি জমি বিক্রি করার পর আপনি পয়সা গুড়ি সমস্ত পেয়ে গেছেন, তখন আপনি ওই ব্যক্তিকে সে বারকোড দিয়ে দেবেন। কারোর হিম্মত নেই, কোনো অফিসার, কোনো ব্যক্তি সেখানে ঢুকতে পারবে না। এগুলো করেছে ত্রিপুরা রাজ্য সরকার। জনজাতিদের জন্য 1,30,000 পাট্টাভূমি 15 সরকার থাকতেই বড় মাত্রা তার মধ্যে দেওয়া হয়েছিল। কিন্তু আসলে কি সেই জমিনগুলো খুঁজে পেয়েছিল কোনো জনজাতি? তার মাপযোগ ছিল? সেটা কোথায় আছে? তার দক্ষিণে কি, উত্তরে কি, কত মিটার বাই কত মিটার? কাউর কাছে নেই। আমরা এসে সেগুলো করেছি বনাধিকার মোবাইল অ্যাপের মাধ্যমে। বনাধিকার মোবাইল অ্যাপ নিয়ে এসেছি। ভারতবর্ষের মধ্যে একমাত্র ত্রিপুরা রাজ্য সবার আগে বনাধিকার অ্যাপ তৈরি করে জনজাতিদের অধিকার দিতে সক্ষম হচ্ছে। এই যে শব্দগুলো আমি বললাম, বনাধিকার অ্যাপ, জমিন অ্যাপ, ই পোর্টাল, সিএসসি সেন্টার, ডিজিটাইজেশন, ডিজিটাল ইন্ডিয়া, ডিজিটাল ত্রিপুরা, অনলাইনের মাধ্যমে ভুগতান, এগুলো বলুন তো 2018 এই নামগুলো শুনেছে কেউ? কেউ শুনেছে এই নামগুলো? 2000 আগে কি থাকতো? খাওয়ানোর লিগে চাউল নাই, ভাত নাই, মুরগা নাই, মাছ নাই, দিয়ে না, করে না, দিতে হইব, সংগ্রাম করতে হইব, মারতে হইব, পিটতে হইব, লইতে হইব, ধরতে হইব, কেন্দ্র দেয় না, বঞ্চনা, নিপীড়িত, বঞ্চিত, কত কত শব্দ এখন ত্রিপুরাতে নাই। সবটি মরে গেছে, ভূতে গেছে সব। এখন নেই ত্রিপুরাতে এগুলো আর। এরাও বলে না, আমি দেখি তো মাঝে মাঝে আন্দোলনের জন্য নামে লোক পায় না, ভাড়া আনে। কে যাইব এখন? ই পোর্টাল আগে গেছে, তো তার কাছে কে যাবে? এদের কাছে ব্যবসায়ী শেষ, এদের পুঁজিও শেষ, মাথার বাড়ি পড়ছে। আর মাঝে মাঝে চিন্তা করে মোদিটা কিতা পাঠাইলো, কত কষ্ট করে জমিনদারি তৈরি করলাম, রসাতলে গেলাম। মোদি যে কি জিনিস এখনো টের পাইতেছে না তারা। আমরা সবাই জানি, কিন্তু মোদি হে তো মুমকিন হ্যায়, মোদি হে তো মুমকিন হ্যায়, এখনো বুঝে না। কয় আমরা আইতাছি, আমরাই করুম। নির্মাণ শ্রমিক বাইন্দা রাখবো তোমরারে, হিসাব তুলবে, জিজ্ঞাসা করবে কেন ই পোর্টাল হয়নি, কেন ই জমিন হয়নি, কেন বনাধিকার অ্যাপ হয়নি। জনজাতিরা জিজ্ঞাসা করবে তাদেরকে, কেন এত বছর আগে পাট্টা পাওয়ার পর তার অধিকার পায়নি, তার কাগজ পায়নি। আর কাগজ না পাওয়ার কারণে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর সেই জায়গা হয়নি, সে জায়গায় জলের কানেকশন হয়নি, সে জায়গায় বিদ্যুতের কানেকশন হয়নি, সে জায়গাতে উজ্জ্বলা যোজনা যায়নি, সে জায়গাতে সৌভাগ্য যোজনা যায়নি। কার জন্য যায়নি? তাদের জন্য যায়নি। আজকে সরকার আসার পর যাচ্ছে। তাই বন্ধুরা, যখন সরকার নিজে নিজে সবকিছু করতে থাকে, অনলাইন হতে থাকে, সুবিধাগুলো পেতে থাকি, আমরা অনেক সময় আমাদের অতীতটা ভুলে যাই।
তাই আমি আপনাদের কাছে নিবেদন করব, অতীতটা মনে রাখা, না হলে ওই শয়তানগুলো আবার মাথা জারা দিয়ে আপনাদের উপরে বসবে, আবার আপনাদের তার কাছ থেকে চাঁদা চাইবে, জুলুম করবে, আপনাদেরকে দিয়ে রাস্তায় নামিয়ে মুর্দাবাদ জিন্দাবাদ করাবে। তার জন্য অতীতকে না ভোলা, ভবিষ্যৎকে নিয়ে চলা, কিন্তু অতীতকে না ভোলা। যেমন 1947 সনে দেশ স্বাধীন হয়েছে, আজকে 75 বছর পূর্তি দিকে আমরা যাচ্ছি, 75 ইয়ার্স। কিন্তু আমাদের একবারও ভোলা উচিত নয় নেতাজি সুভাষচন্দ্র বসুকে, আমাদের একবারও বলা উচিত নয় চিত্তরঞ্জনকে, আমাদের একবারও বলা উচিত নয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। বিনা রক্তপাত ইংরেজ আমাদেরকে, আমাদের আজকের যে ভারত সেটা দিয়ে যায়নি। সর্দার বল্লভভাই প্যাটেল বিনা রক্তপাত, এই যে ত্রিপুরা পর্যন্ত মহারানী কাঞ্চন প্রভা দেবী সর্দার বল্লভভাই প্যাটেলের হাতেই তুলে দিয়েছিলেন বিনা রক্তপাত, বলে পাকিস্তান নিয়ে যাবে, সর্দার জি আপ ত্রিপুরাকে তুরন্ত ভারত সরকারের আন্ডারে নিয়ে নিন, না হলে পাকিস্তান নিয়ে চলে যাবে ত্রিপুরাকে। আমাদের সেই ইতিহাসকে আমাদের যে আজকের যে প্রজন্ম তাকে বলতে হবে, সর্দার বল্লভভাই প্যাটেল যিনি জুনাগড় থেকে নিয়ে হায়দ্রাবাদ, কর্ণাটকা, ত্রিপুরা, এমন শত শত ছোট ছোট রাজাদেরকে, জমিদারদেরকে একট্টা করে আজকের ভারত তৈরি করে দিয়েছে। না হলে আমরা ছোট ছোট জায়গাতে বিভক্ত থাকতাম। আমাদেরকে ইতিহাস কি পড়ানো হয়, যে ইংরেজরা ভারতকে একত্রিতকরণ করেছে। 1947 সালের স্বাধীনের পর ভারতকে, পুরো ভারতকে একত্রিতকরণ চারো তরফ সে, ছোট ছোট রাজ্যগুলিকে, ছোট ছোট যে রাজবাড়া আছে সেগুলো সর্দার বল্লভভাই প্যাটেল করেছে। তো সেই বিষয়ে নিজের প্রজন্মকে বলা, বিগত 40 বছরে কমিউনিস্টের এখানে সরকার ছিল, তার বিচার, ন্যায়, নীতি, তার ডেভেলপমেন্ট, তার চিন্তা কি ছিল, আজকের প্রজন্মকে, ছেলেকে, মেয়েকে বলা। কারণ আজকের ছেলে মেয়ে তো আর সেটা বোঝে না। 18 বছর 19 বছরের ছেলে মেয়ে, তাকে না হলে বিভ্রান্ত করবে স্কুলে কলেজে গিয়ে, দেখছনি, কারণ সে তো জানা, তার বাবা জানে যে এই মন্ত্র কইতো, পাইছো না, দিছে না, ও তারকে কইব পাইছনি, দেখো বিপ্লব দেবে হেলিকপ্টারে যায়, দিছিনি তোমারে, পোলা পাইন, চিন্তা করবো ঠিকই তো কয়, হেলিকপ্টার তো দাদা দেয় না, এমন কথা কইব যে আপনার মাথা খারাপ হয়ে যাবো। আর যারা নিউ জেনারেশন 18, 19, 20, 22 নজওয়ান, কিউরিওসিটি তার মধ্যে থাকে, সবকিছু করতে হবে, সে জুনুন থাকে, তো তাকে গিয়ে বলবে দেখছো নি হেলিকপ্টারে যাইতেছে, তুমি কই বাড়িতে কেমনে আইছো, বাইকে না, বলে হ্যাঁ আমার তো বাবা বাইক কেনা দিছে, তুমি কিন্তু হেলিকপ্টার আইতে পারতা, আমাদের সঙ্গে থাকো, হেলিকপ্টার আইবা। এবার ছেলে 18 বছর কি বুঝে, মনে মনে চিন্তা করে ঠিকই আছে, দাদার সঙ্গে থাকলে হেলিকপ্টারে স্কুলে যাও। ওই জায়গাতে যাতে বিভ্রান্ত না করতে পারে, আমাদের নিউ জেনারেশনকে সেই জায়গাতে সাবধান থাকতে হবে। আর আরেকটা বিষয় আমি আপনাদের কাছে বলবো, আপনারা ত্রিপুরা বিভিন্ন গ্রাম থেকে এসছেন বন্ধুরা, এই যে বিভিন্ন স্কুল কলেজের মধ্যে আমার ছেলে মেয়েরা পড়ছে, সেই জায়গাতে ড্রাগস কারবারিরা ত্রিপুরাকে বিনাশ করার জন্য প্ল্যান মাফিক ব্রাউন সুগার, কোকিন, ইঞ্জেকশন, ইয়াবা ট্যাবলেট সেগুলো পৌঁছে দিচ্ছে। জিবি হসপিটাল আমি দেখেছি, ওই দিন এইডস কন্ট্রোল সোসাইটির একটা কার্যক্রম হয়েছে, আমার সামনে ডেটা তুলেছে, তো জিবিতে প্রতিদিন গড়ে 2 জন HIV পজিটিভ আসছে। চিন্তার বিষয়। এই পোর্টাল, হেলথ ইন্স্যুরেন্সের ব্যবস্থা, নিজের বাড়ির সামনে সবকিছু করে নেব, সবকিছু কার জন্য করছি? আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য করছি, নতুন ত্রিপুরা নির্মাণের জন্য করছি, আমাদের জন্য আমরা করি না, আমাদের আগে যারা সামলাবে তার জন্য করি, তাদেরকে
বাঁচাতে হবে। তার জন্য প্রত্যেকটি মাকে বাবাকে আমি বলবো যে আপনার ছেলে কোথায় যাচ্ছে, স্কুলে যাচ্ছে তো নিশ্চিন্তে না থাকা, স্কুলে কি করছে, কার সঙ্গে বন্ধুত্ব করছে, কোথায় বসছে, সন্ধ্যার সময় বেরোচ্ছে তো কোথায় যাচ্ছে, কার সঙ্গে যাচ্ছে। কারণ কি সেই ইঞ্জেকশন সিরিঞ্জ দিয়ে 4, 5 জন, 6 জন, 10 জন একটা দিয়ে করে নেয়। কাউর না কাউর যদি এই ধরনের HIV পজিটিভ থাকে একসঙ্গে সবগুলোর হয়ে যায়, পুরো জীবন শেষ। সেই জায়গা থেকে আমাদের নজওয়ান ছেলে মেয়েদেরকে বাঁচাতে হবে। আমি প্রত্যেক মার কাছে এখান থেকে দায়িত্ব দিচ্ছি, আপনি আপনার পরিবারের সমস্ত দায়িত্ব নিন, নজর রাখুন কোথায় যাচ্ছে, কার সঙ্গে চলছে, কি করছে, তার মধ্যে এক্সট্রা এনার্জি আসছে তো কোথা থেকে আসছে, ওর তার ব্যবস্থা করুন। যাই করছি আমরা, ই পোর্টাল করব, আধুনিক ত্রিপুরার উপর তৈরি করব, পার ক্যাপিটা ইনকাম বাড়াবো, বাড়িতে গাড়ি আনবো, প্রধানমন্ত্রী আবাস যোজনার বিল্ডিং ঘর তুলব, রোড তৈরি করব, সবগুলোর মধ্যে হাঁটবে কে, চলবে কে, থাকবে কে? তার জন্য গম্ভীরতার সঙ্গে এই যে ড্রাগসগুলোর নাম আমি বললাম, আপনার বাড়িতে তার প্রবেশ হবে না, ক্রস দিয়ে সিদ্ধান্ত নিয়ে নিন। বিশেষ করে মায়েদের বলবো, দুর্গারূপ ধারণ করুন। ছেলেকে ভালোবাসি তার জন্য ছেলে একদিন অন্যায় করেছে, ট্যাবলেট নিয়েছে, পরের দিন বলবো না এমন না, প্রথম দিনই ধরে নিন। বুঝে গেছেন মা সবার আগে বুঝতে পারে তার ছেলে মেয়ে কি করছে, সবার আগে মা বোঝে। তার জন্য আমি প্রত্যেকটি মাকে এই মঞ্চ থেকে দায়িত্ব দিয়েছি, আপনি দায়িত্ব নিন, আপনি দায়িত্ব নিন ত্রিপুরার, আপনার পরিবারের, যাতে আপনার ছেলে মেয়ে ড্রাগসের শিকার না হতে পারে। ত্রিপুরার একটি ছেলে মেয়েও যাতে HIV পজিটিভ না হতে পারে আর এই জীবনধ্বংসী ড্রাগসের শিকার না হতে পারে, সেই অঙ্গীকার নিয়ে আমরা এখান থেকে যাব। এবং আমাদের যেই সুযোগ সুবিধাগুলো আজকে শ্রম মন্ত্রণালয়ের মাধ্যমে দেওয়া হচ্ছে সেগুলো নিশ্চিত নেব, অধিকার নেব, অন্যকে অধিকার দেব, সেই মানসিকতা নিয়ে আজকের রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে আমরা নিজে নিজে বাড়িতে যাব। সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে আপনারা এত দূর থেকে এসছেন, ট্রেনে করে এসছেন, বাসে করে এসছেন, তারপর অন্যান্য ভেহিকেলে এসছেন, পায়ে হেঁটে এসছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ যেহেতু বড় মাত্রায় আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আর তার সঙ্গে সঙ্গে যার পোর্টালে রেজিস্ট্রেশন হয়নি, আপনার বন্ধু বান্ধব পরিজন, তাদেরকে করানো, যেটা মন্ত্রী মহোদয় বলেন যে 1,15,000 35,000-এর কাছাকাছি রয়েছে, মাত্র 50,000 পোর্টালে অ্যাক্টিভ আছে। সবাইকে অ্যাক্টিভ করে নিন, সবাইকে অ্যাক্টিভ করে নিন। পোর্টাল তো হয়েই গেছে, ও নিজের অধিকার নরেন্দ্র ভাই মোদী যে দিশাতে দিচ্ছে সে অধিকার নিজের জন্য নিন, অন্যের অধিকারকে সুরক্ষিত করুন, সেই মানসিকতা নিয়ে কাজ করুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। আন্তরিক কৃতজ্ঞতা এবং অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়কে ওনার মূল্যবান বক্তব্য এবং সাকারাত্মক চিন্তাভাবনার আলোকে আমাদের আলোকিত করবার জন্যে। এবারে ধন্যবাদ সূচক বক্তব্য রাখবেন মাননীয় লেবার কমিশনার শ্রী নরেশ বাবু এন মহাশয়। सभी को नमस्कार। राज्य माननीय मुख्यमंत्री श्री विप्लव कुमार देव महोदय, श्रम दफ्तर माननीय मंत्री श्री भगवान चंद्र दास महोदय, श्रम दफ्तर माननीय सचिव श्री प्रशांत कुमार गोयल जी और अन्य उपस्थित अतिथिगण, पार्टिसिपेंट्स, CSC रिप्रेजेंटेटिव एंड असंगठित श्रमिक एंड ट्रेड यूनियन रिप्रेजेंटेटिव, सभी के हमार नमस्कार, अभिनंदन, सो शुभेच्छा। On behalf of the Directorate of Labour, Government of Tripura, I consider it as a great opportunity and privilege to propose vote of thanks to all the dignitaries who have taken time off from their busy schedule to attend this program, the inauguration of special drive for the mass registration of unorganized worker in Eastern Portal.
आज के ये प्रोग्राम वी आर फ्रॉम द लेबर डायरेक्टरेट इन द विद द लीडरशिप ऑफ डायनामिक लीडरशिप ऑफ आवर ऑनरेबल चीफ मिनिस्टर वी आर गिविंग ए कमिटमेंट फॉर द कमिटमेंट फॉर प्रोवाइडिंग सोशल सिक्योरिटी बेनिफिट्स माने लाइक सामाजिक सुरक्षा जন্য আজকে আমি একটা কমিটমেন্ট दिया है इस कार्यक्रम द्वारा. I take this opportunity to express our sincere thanks to respected Shri Biplab Kumar Deb ji, Honorable Chief Minister Tripura, for inaugurating this special drive mass registration program for registration of unorganized workers in Eastern Portal, and also by launching online portal and website of Tripura Building and Construction and Welfare Board and Tripura Employees Insurance Society's website. Sir, your presence today in this function has immensely enhanced its importance, and we are extremely grateful to you, sir, for your insightful address and support for the benefit and welfare of the laborers in Tripura. We are deeply grateful to Shri Bhagwan Chandra Das ji, Honorable Labour Minister, Government of Tripura, for his dynamic leadership and valuable inputs for the successfully organizing this program, and valuable thoughts he has expressed on this occasion will no doubt will guide us in future for providing social security benefit to the both organized and unorganized workers. So I express my sincere thanks to Shri Prashant Goyal sir, Secretary Labour, Government of Tripura, for his support and motivation for organizing this program today. And I express my sincere thanks to all the dignitaries, distinguished invitees, esteemed guests, and all the representatives from the different labor unions, Asangatit Shramik, our CSC village level worker, E-Parisevak, उनका भी और members of press and media who have taken keen interest in this program and taken time out of their busy schedule to attend this program. Lastly, I convey my sincere thanks to my colleagues in the Directorate of Labour who worked with great dedication to make this program successful. सबके अनेक अनेक धन्यवाद. Thank you. এবং এই ধন্যবাদ সূচক বক্তব্যের মধ্য দিয়ে আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান এখানেই সমাপন. আমরা আরও একবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় অতিথিদের এবং আপনারা যারা এই প্রেক্ষাগৃহে সমবেত রয়েছেন. ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান এখানে শেষ হচ্ছে. নমস্কার.